আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রীকে জানাই আমার ইউটিউব চ্যানেল কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দ্রবণের প্রকৃতি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে যে প্রশ্নগুলো আমরা সমাধান করেছি তা হচ্ছে লোহার শতকরা পরিমাণ নির্ণয়ের কিছু অঙ্ক আমরা সমাধান করেছিলাম। এখন আমরা করব হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয়। দ্রবণের প্রকৃতি নির্ণয় এবং পিপিএম, পিপিবি, পিপিটি বা এরকম আমাদের কিছু ম্যাথ আসবে, সেই ম্যাথগুলো আমরা সমাধান করব। তো প্রথম ম্যাথটা আসছে আমাদের যে উদ্দীপকের পাত্র এর ঘনমাত্রাটাকে কি এককে প্রকাশ করতে হবে, পিপিএম এককে প্রকাশ করতে হবে। তো পাত্র একের মধ্যে বা আমরা যেটাকে এ বি ধরি, পাত্র এক, উদ্দীপকের পাত্র একের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো। তার মানে এই যে ঘনমাত্রাটা আছে সেই ঘনমাত্রাটাকে আমাদের পিপিএম এককে নির্ণয় করতে হবে। কি এককে নির্ণয় করতে হবে? পিপিএম এককে। তাহলে এখানে যে পাত্রটা দেওয়া আছে সেখানে ঘনমাত্রা দেওয়া নেই, যেহেতু এখানে ঘনমাত্রাটা দেওয়া নাই সেক্ষেত্রে আমাদের আগে পিপিএম একের ঘনমাত্রাটা আগে বের করে নিতে হবে। তাহলে গ নম্বর প্রশ্ন আমাদের সমাধান করি। যেহেতু এখানে ঘনমাত্রা দেওয়া নাই সেক্ষেত্রে আমাদের ঘনমাত্রা বের করতে হবে। তাহলে এখানে মিলিলিটার, এখানে তার মানে এটা ভি দেওয়া আছে 0.2 গ্রাম, তার মানে এটা হচ্ছে ডাব্লিউর পরিমাণ দেওয়া আছে। আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা এম পাবো, অর্থাৎ আণবিক ভর পাবো। কি পাবো? আণবিক ভর পাবো। তো আমরা একটা সূত্রের সাথে সবাই পরিচিত, এস ইকুয়াল টু, এই সূত্রের সাথে আমরা পরিচিত, ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। এস হচ্ছে ঘনমাত্রা, এককটা হবে মোলার এককে, ভি হচ্ছে আয়তন, এটা হচ্ছে মিলিলিটার এককে, এম হচ্ছে আণবিক ভর। তোমার তো আণবিক ভর সবাই বের করা জানো, হচ্ছে আণবিক ভর। আর ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর, গ্রাম এককে। তাহলে গ্রাম এককে যদি ভর থাকে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? ডাব্লিউটা নিতে পারি। তাহলে গ্রাম এককে ভরের জন্য আমরা ডাব্লিউ। তো এখন দেখো, তাহলে এই সূত্র দিয়ে মনে হয় আমরা এস এর মানটা বের করে আনতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে এখানে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর লাগবে, তাহলে সোডিয়াম ও এইচ এর আণবিক ভর আমরা এম দ্বারা বের করে নিতে পারি। এম ইকুয়ালস টু, তাহলে সোডিয়ামের আণবিক ভর কত? 23 যোগ অক্সিজেন হচ্ছে 16 আর হাইড্রোজেন হচ্ছে কত? 1। তাহলে আমরা এখানে পাই কত? সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর হচ্ছে 40। তারপরে দেখো ভি কত আছে, ভি আমাদের দেওয়া আছে 20 ml, আর ডাব্লিউর পরিমাণটা দেওয়া হচ্ছে 0.2 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি বাই 1000। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এস এম ভি ইকুয়ালস টু 1000, ডাব্লিউ আমাদের এটা হয়, কিন্তু আমাদের এখান থেকে বের করতে হবে কি? এস এর মান। তাহলে এস এর মান বের করলে এম ভি এখানে গুণ অবস্থা আছে, এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে 1000 ডাব্লিউ বাই এম ভি। তাহলে আমরা যেখানে মান বসাই দেই, তো 1000 গুণ ডাব্লিউটা হচ্ছে কত আমাদের? 0.2, এম হচ্ছে কত? 40 গুণ ভি হচ্ছে আমাদের কত? 20। আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1000 গুণ 0.2 ভাগ 40 ভাগ 20, 0.25। তো আমাদের 0.25 এম এখান থেকে আমরা ঘনমাত্রাটা পাইলাম, কিন্তু আমাদের ঘনমাত্রাটা বলছে কি? পিপিএম, অর্থাৎ কি? পার্টস পার মিলিয়ন। তো পিপিএম এককে আমাদের কাজটা করতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি অতএব 0.25 এম
ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.25 মোল পার লিটার। তাহলে দেখো যাহা ঘনমাত্রা এম তা কিন্তু মোল পার লিটার, এটা কি করা যায়, লেখা যায় মোল পার লিটার। 0.25 গুণন আণবিক ভর, কি করব, আণবিক ভর। আণবিক ভর কত, এই যে আমাদের কার আমরা ঘনমাত্রাটা নিয়ে যাচ্ছি পিপিএ সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে আমরা 40 যদি দেই তাহলে এখানে হবে কি গ্রাম পার লিটার। তো এখন দেখো এই যে 0.025 গুণন 40 গুণন 10⁻³ এটা হলে হবে কি মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রাম পার লিটারটাই হচ্ছে আমাদের কি পিপিএম একক। তাহলে পিপিএম এককের মান আমাদের 10,000। তো এটাকে আমরা লিখতে পারি পিপিএম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো যে আমাদের যে কাজটা, যে যখন আমাদের পিপিএম পিপিবি পিপিটি এইরকম যখন মান আমাদের বের করতে বলবে, তাহলে আমাদের অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো যে আমাদের সূত্র পিপিএম এর জন্য আমাদের কি লিখব, যে ঘনমাত্রা, ঘনমাত্রা গুণন, ঘনমাত্রাটা কি হবে মোল পার লিটার, মোল পার লিটারের ঘনমাত্রা গুণন এখানে কি করবো আণবিক ভর, কি ভর আণবিক ভর, তার সাথে গুণন কি করব 10⁻³, তার মানে 1000 যদি আমরা গুণ করে দেই তাহলে এটা হবে কি পিপিএম। তাহলে পিপিবি পার্টস পার বিলিয়ন যদি হয় এটাও ঠিক থাকবে, আণবিক ভরও ঠিক থাকবে, শুধু এখানে 10⁻6 হবে। আর যদি পিপিটি হয় সেক্ষেত্রে ঘনমাত্রা মোল পার লিটারে থাকবে, তার সাথে আমরা আণবিক ভর গুণ করে দেব, এর সাথে আমরা 10⁻9 দ্বারা গুণ করে দিলে আমাদের এটা হবে কি পিপি। এই হচ্ছে আমাদের কি সূত্র, যে ঘনমাত্রা আণবিক ভর 10⁻³ যদি গুণ করা হয় তাহলে পিপিএম একক হবে, ঘনমাত্রা আণবিক ভর যদি 10⁻6 গুণ করি তাহলে পিপিবি হবে, ঘনমাত্রা আণবিক ভর 10⁻9 যদি গুণ করি তাহলে পিপিটি হবে। তাহলে এখন এগুলার মূল শর্ত হচ্ছে কি ঘনমাত্রাটা লাগবে। তাহলে আমাদের এখানে বলে দিয়েছে কি যে পাত্র 1 যেটা আছে তার ঘনমাত্রা পিপিএম, কিন্তু পাত্রের মধ্যে কি নাই ঘনমাত্রা দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের সূত্র কি, এই সূত্রটাতে সবসময় আমরা কি করব W=SM/1000, অর্থাৎ এই সূত্রটা আমাদের প্রতিটি পদে কাজে লাগবে। কি লাগবে, এই সূত্রটা আমাদের প্রত্যেকটা পদে পদে আমরা এটাতে কাজ করতে পারবো। তো দেখো আমি প্রথমে কি করলাম, যে সূত্রটা আমরা জানি W=SM/1000, ওই সূত্রতে আমি কি বের করে নিলাম, এস এর মানটা বের করে নিলাম, এস এর মানটা কত 0.25, এইখানে লিখলাম আমি অতএব দিয়ে 0.25 মোলার, এটাকে লেখা যায় 0.25 মোল পার লিটার। তাহলে 0.25 গুণন কি করব, এই যে আমাদের লেখা আছে আণবিক ভর, তাহলে আণবিক ভরটা আমি গুণ করে দিলাম, তাহলে 0.25 বলে 0.25, তাহলে 0.25 গুণন 40 গুণন 10⁻³, এই যে আমাদের 10⁻³ যদি গুণ করে দেই তাহলে এটা হবে কি মিলিগ্রাম পার লিটার, তার সাথে এখন এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আসে 10,000 পিপিএম একক, পার্টস পার মিলিয়ন এককে কনভার্ট হয়ে আসলো। তাহলে উদ্দীপকের পাত্র 1 এর ঘনমাত্রাটা হচ্ছে এত পিপিএম। তো এখন এইটা বুঝতে পারলাম, এখন যে পরের যে প্রশ্নটা সেইটা এখন আমি কাজ করব। যে পরের প্রশ্নতে বলছে যে দ্রবণের যে প্রকৃতিটা হবে সেটা কি হবে, তা আমরা এই দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে হলে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, যে দ্রবণের প্রকৃতি নির্ণয় করবা তোমার কি করতে হবে, দ্রবণের প্রকৃতির ক্ষেত্রে উভয় পাত্র, দ্রবণের প্রকৃতি নির্ণয়ে প্রথম যে জানতে হবে, যেটা জানতে হবে, কি জানতে হবে, পাত্রদ্বয়ের ঘনমাত্রা জানতে হবে, পাত্রদ্বয়ের ঘনমাত্রা
ঘনমাত্রা জানতে হবে। তাহলে 1 নম্বর যে শর্তটা, কাজটা কি, যে পাত্রদ্বয়ের ঘনমাত্রা জানতে হবে। 1 2 নম্বরে বিক্রিয়া, যদি এটা জানা থাকে, তোমার পাত্রদ্বয়ের ঘনমাত্রা জানা থাকলে বিক্রিয়াটা করতে হবে। কি করতে হবে? বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া করতে হবে। 3 নম্বর যে কাজটা হচ্ছে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা দ্বারা সমাধান করব, এই সমতা করব বিক্রিয়া, সমতা, তুল্য সংখ্যা দ্বারা সমতা করতে হবে। তারপরে অবশিষ্ট পরিমাণটা বের করতে হবে। অবশিষ্ট পরিমাণ বের করতে হবে। অবশিষ্ট পরিমাণ বলতে এখন এখানে অ্যাসিডের পরিমাণটা বেশি থাকলো না ক্ষারের পরিমাণটা বেশি থাকলো, সেটা আমাদের বের করতে হবে। যদি অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আমাদের দ্রবণে প্রকৃত হবে অ্যাসিডীয়, আর যদি ক্ষারের পরিমাণ বেশি হয় তাহলে দ্রবণে প্রকৃত হবে কি, ক্ষারীয়। তাহলে আমরা প্রথম অবস্থায় দেখো তো ঘনমাত্রা এইটার দেওয়া নাই, এটার কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে, কিন্তু আমরা এটার ঘনমাত্রাটা বের করেছি। তাহলে যেহেতু এটার ঘনমাত্রা বের করেছি, তাহলে আমরা লিখতে পারি ঘ নম্বর প্রশ্নের আনসার গ হতে পাই পাত্র একের ঘনমাত্রাটা কত, ঘনমাত্রা পাই হচ্ছে আমাদের 0.25 m। এই ঘনমাত্রাটা আমরা জানি। তাহলে এখন আমাদের কি কাজ, যে দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে হলে পাত্রদ্বয়ের ঘনমাত্রা জানতে হবে। তো পাত্রদ্বয় এটার ঘনমাত্রা জানলাম, আর এটার ঘনমাত্রা দেওয়া আছে। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে কি, বিক্রিয়া করা। তাহলে পাত্রদ্বয় আমরা বিক্রিয়া করে ফেলবো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। তাহলে এখানে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে সোডিয়াম হচ্ছে প্লাস, এখানে এটা প্লাস, OH হচ্ছে দুটাই মাইনাস, এই দুটো মিলে মাইনাস, আবার এটা প্লাস, এটা মাইনাস। তাহলে প্লাস বিক্রিয়া করে কার সাথে, মাইনাসের সাথে। তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস, আবার OH-টা কি এখানকার মাইনাস, আর এখানে H প্লাস। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে অবশ্যই পানি উৎপন্ন হয়। অক্সিজেন আর হাইড্রোজেন যুক্ত হলে অবশ্যই পানি উৎপন্ন হয়। তাহলে এখন দেখো, অ্যাসিডের তুল্য সংখ্যা হাইড্রোজেনের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? অ্যাসিডের তুল্য সংখ্যা হাইড্রোজেনের উপর, ক্ষারের তুল্য সংখ্যা OH এর উপর। তাহলে এখানে OH আছে একটা, তার মানে তুল্য সংখ্যা 1। এখানে OH আছে, H আছে দুইটা, অ্যাসিডের হাইড্রোজেন আছে একটা, তাই এর তুল্য সংখ্যা 1। তাহলে আমাদের কিছু করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 1 মোল HCl। তার মানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমন করতে পারে কতগুলোকে, 1 মোল HCl কে প্রশমিত করে। তাহলে পাত্র একে আমাদের এখানে আমরা দুইভাবে, কেউ মনে করেন যে তোমার লিমিটিং বিক্রিয়ক, তোমরা 9 10-এ শিখে আসতো, লিমিটিং বিক্রিয়ক দিয়ে এই দ্রবণের প্রকৃতিটা নির্ণয় করা যায়। অথবা আমরা যদি মোল সংখ্যা দ্বারাও এখানে আমরা পার্থক্য করতে পারি, মোল সংখ্যা দ্বারাও এখানে দ্রবণের প্রকৃতি নির্ণয় করা যায়। তাহলে পাত্র 1 এর ক্ষেত্রে একে H প্লাস এর, পাত্র 1 এর মধ্যে কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে আমরা লিখি পাত্র 1 এ OH মাইনাস এর মোট মোল। তাহলে মোট মোল দেখো তো, তাহলে আমাদের এখানে OH এর মোট মোল কি লিখবো, N = SVL গুণন E। এই ইটাকে আমরা বলবো তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা। তাহলে এসটা কি, ঘনমাত্রা। এস কত, এটার আমরা ঘনমাত্রা পাচ্ছিলাম 0.25। ভিটাই কত, 20। ভি কত, 20। কিসে নিতে হবে, লিটার একক, আয়তনটা লিটার একক, কিন্তু আছে কিসে, মিলিলিটার। তাহলে মিলিলিটারকে লিটার করতে গেলে 1000 দ্বারা ভাগ করে যায়, তুল্য সংখ্যা এটার কত, 1। এখন যদি আমরা ক্যালকুলেশন করি,
25 গুণন 20 ভাগ হচ্ছে 1000, তাহলে আমাদের আসে 0.005 মোল। তার মানে ওয়েটের মানটা হলো এত। পাত্র 2 এ H প্লাস, পাত্র 2 এ কি আছে দেখো তো, এসিড আছে না, তাহলে এসিডে কি পাই আমরা, H প্লাস পাই। H প্লাস এর মোট মোল, পাত্র যে 2 আছে 2 এ H প্লাস এর মোট মোল n ইকুয়াল টু আমরা কি লিখবো, S VL গুণন E, যেটাকে আমরা তুল্য সংখ্যা হিসাবে কল্পনা করতেছি। তাহলে S কত, দেখো এখানে 0.5 দেওয়া আছে P পাত্রে, 0.5 গুণন V কত 15, তাহলে 15 যেহেতু মিলিলিটার আছে সেটাকে লিটারে করে নিতে হবে, 1000 দ্বারা ভাগ গুণন তুল্য সংখ্যা। এখানে দেখো তো এই সেলে যে তুল্য সংখ্যাটা আছে, প্রতিস্থাপিত হাইড্রোজেন হচ্ছে একটা, তাহলে তুল্য সংখ্যা কত, 1। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো আজানের কারণে আমাদের কিছু সময় বিরতি ছিল। তো দেখো তাহলে এখন আমাদের এই মানটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে 0.5 গুণন 15 ভাগ 1000, তো এখানে আছে দেখো 0.0075 মোল। তো দেখো এখানে পয়েন্ট, এখানেও পয়েন্টের সামনে একটা জিরো, পয়েন্টের পরে দুইটা জিরো, পয়েন্টের পরে দুইটা জিরো, এখানে আছে 7, এখানে আছে কত 5, তাহলে দেখো তো 7 বড় না 5 বড়, তার মানে দিক দিকে বোঝাচ্ছে এটাই বড়। তাহলে অবশিষ্ট কি থাকতেছে, H প্লাস থাকতেছে না, অবশিষ্ট H প্লাস এর পরিমাণ, অবশিষ্ট H প্লাস এর পরিমাণটা তাহলে কত, 0.0075 মাইনাস 0.005 মোল। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসে 0.005, 0.0025 মোল। তার মানে দেখো পাত্রের মধ্যে এখন আমাদের H প্লাসটা কি আসতেছে, অবশিষ্ট থেকেই যায়। তাহলে যেহেতু দ্রবণে H প্লাসের মানটা অবশিষ্ট থেকে যায়, তাহলে আমরা বলতে পারি না যে দ্রবণের প্রকৃতিটা কি, আমরা দ্রবণের প্রকৃতি কি লিখতে পারি, তাহলে দ্রবণের প্রকৃতি অ্যাসিডীয়। দ্রবণের প্রকৃতিটা কি আমাদের অ্যাসিডীয়, কারণটা এখানে কি যে দ্রবণে যে অবশিষ্ট কিসের পরিমাণ থেকে গেল, অবশিষ্ট H প্লাসের পরিমাণটা আমাদের থেকে গেল। তো দ্রবণের প্রকৃতি সম্পর্কিত যদি কোনো ম্যাথ থেকে আসে তোমাদের, কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে, যে কোনো বোর্ডে আমরা দ্রবণের প্রকৃতি নির্ণয় ম্যাথ পেয়ে যাব, বা একাধিক বোর্ডেও আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে হলে প্রথম যে কাজটা করতে হবে, তো পাত্রদার ঘনমাত্রা জানতে হবে। যদি পাত্রদার ঘনমাত্রা জানার অ্যাবিলিটি না থাকে সেক্ষেত্রে অন্য নির্ণয় করবে, কিন্তু যদি দ্রবণের পাত্রের ঘনমাত্রা জানার কোয়ালিটি থাকে, জানতে পারি, তাহলে আমরা যে কোনো ম্যাথকে এইভাবে আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে, তো এটা ছিল আমাদের যশোর বোর্ড 2023 সালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্রবণের প্রকৃতি সম্পর্কিত।